লেকের পাড়ে অজ্ঞাত একটি লাশ পাওয়া যায়। পুলিশ যখন সেই লাশের তদন্ত শুরু করে ঠিক তখনই বের হয়ে আসে চাঞ্চল্যকর সব সত্য এবং ভয়ঙ্কর রহস্য। তো কি ছিল সেই সত্যি আর রহস্য, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষার ক্রাইম থ্রিলার মুভি রাজু গারি আম্মিয়া নাইডু গারি আভিয়া। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে সাতি লেকের পাড়ে আসে, আর ঠিক তখনই সে একটি মেয়ের ডেড বডি সেখানে পড়ে থাকতে দেখে। ডেড বডি দেখে চমকে ওঠে সাতি, আর সাথে সাথেই পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে চলে আসে। পুলিশ সেখানে এসে প্রথমেই সতিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে সে এখানে কি করছে, আর সে লাশটা কি করে দেখলো, আর সেখানে কি কাজ করে। তখন সতি বলতে থাকে, সতি বলে, আমি তো এখানে বোট দিয়ে মানুষ পারাপার করি। আজকে সকালেও বোট দিয়ে আমি মানুষ পারাপার করছিলাম। ঠিক তখনই এখানে আমি অনেক মাছি ভন ভন করার শব্দ শুনতে পাই। আমার কৌতূহল হয় কিছুটা, আর কৌতূহলবশতই আমি একটু এগিয়ে দেখি। তখনই দেখতে পাই এখানে অনেক মাছি ভন ভন করছে। আরও একটু এগিয়ে আসতেই দেখতে পাই এইখানে এই মেয়ের ডেড বডিটা পড়ে আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর সাথে সাথেই আপনাদেরকে খবর দিয়েছি। কনস্টেবল বলতে থাকে, স্যার আমার মনে হচ্ছে কেসটা সুইসাইডের। মেয়েটা হয়তো কোথাও থেকে ঝাঁপ দিয়েছিল বা অন্য কোনোভাবে সুইসাইড করেছে। তখন ইন্সপেক্টর বলে, আমার মনে হচ্ছে না। মেয়েটা যদি সুইসাইড করতই তাহলে তার হাত পায়ে এরকম আঘাতের চিহ্ন থাকতো না। অবশ্যই মেয়েটিকে কেউ খুন করেছে। এটা একটা মার্ডার কেস। এছাড়া মেয়েটির মুখ দেখেও চেনা যাচ্ছে না মেয়েটিকে। মেয়েটির মুখটি এভাবে ইচ্ছে করে হয়তোবা থেতলানো হয়েছে, যাতে করে মেয়েটির পরিচয় কেউ জানতে না পারে, আর পুলিশও তদন্ত এগুতে না পারে। তখনই সত্যি বলতে থাকে, স্যার আমি একটা কথা বলতে চাই। ড্রেস দেখে মনে হচ্ছে এই মেয়েটা আমাদের রাজু স্যারের মেয়ে। ইন্সপেক্টর বলতে থাকে, তাহলে তুমি প্রথমে রাজুকে কেন খবর দাওনি? সত্যি বলতে থাকে, লাশটা দেখার পরে ড্রেসটা আমি ওইভাবে খেয়াল করিনি, আর প্রথমবার লাশ দেখার পরে সবাই তো পুলিশকেই কল করে, তাই আমিও করেছি। কিন্তু এখন ড্রেস দেখে মনে হচ্ছে মেয়েটা আমাদের রাজু স্যারের মেয়ে। তখন পুলিশ অফিসার বলে, ঠিক আছে তাড়াতাড়ি রাজুকে কল করো। তখন শ্রুতি বলে, স্যার আমার কাছে রাজু স্যারের নাম্বার নেই, কিন্তু তার শালা পিন্টুর নাম্বার রয়েছে। পুলিশ অফিসার বলে, তাকে ফোন করো এবং দুজনকে এখানে আসতে বলো। সতীশ সেটাই করে। প্রথমে সে পিন্টুকে কল করে এবং খবরটা বলে। পিন্টু আর রাজু কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে। তারা ডেড বডিটা দেখে, আর কাপড় দেখে চিনতে পারে এটা তার মেয়েরই ড্রেস ছিল। এছাড়া মেয়েটির গায়ে থেকে যেসব স্বর্ণের জিনিস পাওয়া গেছে সেগুলো দেখার পরে তারা কনফার্ম হয়ে যায় এটা তার মেয়েরই লাশ। রাজু আর পিন্টু কান্নায় ভেঙে পড়ে। ইন্সপেক্টর কনস্টেবলকে বলে, তাড়াতাড়ি লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও এবং যা যা ফর্মালিটিস আছে সব পূরণ করে ফেলো। তখনই দেখা যায় সতী পিন্টুকে একটু দূরে নিয়ে যায় এবং বলে, লাশটা যদি পোস্টমর্টমের জন্য নিয়ে যায় তাহলে এই কথাটা চলে আসবে মিডিয়ার কাছে, আর মিডিয়াতে গেলে সবকিছু জানাজানি হয়ে যাবে। পিন্টু এই কথাটা আবার যেয়ে বলে রাজুকে। তখনই রাজু সেই ইন্সপেক্টরের সাথে কথা বলে, আমি চাই না আমার মেয়ে আম্মুর পোস্টমর্টেম করা হোক, কারণ আমি চাই না মারা যাওয়ার পরে আমার মেয়ের ডেড বডি এবং পোস্টমর্টেম এবং মৃত্যুর কারণ নিয়ে মিডিয়ার লোকেরা তামাশা বানাক। মিডিয়ারা এইসব দেখলে বিভিন্ন ধরনের কথা রটাবে, আমি সেটা চাই না। আর আমার মেয়ে আম্মুর বডির এই অবস্থা দেখার পরে আমার ভেতরে এসব সহ্য করার জন্য এক বিন্দু শক্তিও নেই। আমি চাই না ওর পোস্টমর্টম করা হোক, আর পোস্টমর্টম করাতে তো আমার মেয়ে আম্মু আর ফিরে আসবে না, বরং ওর ক্যারেক্টার, ওর চরিত্রের উপরে মানুষ আঙুল তুলবে। আমি সেটা চাইব না। তখনই ইন্সপেক্টর বুঝতে পারে রাজুর কথা, বলে, ঠিক আছে আমিও আপনার সাথে একমত। আমি আম্মুর লাশটাকে পোস্টমর্টম করব না, কিন্তু এই কেসটা আমি গোপনে অবশ্যই ইনভেস্টিগেশন করব, আর এতে আপনাকেও আমাকে সাহায্য করতে হবে। আর রাজু এতে রাজি হয়ে যায়। সিন শিফট হয়ে যায়। কারণ নামের একটি ছেলেকে দেখানো হয় যে খুবই মন খারাপ করে উদাস হয়ে বসেছিল। তখনই সে এবং তার গার্লফ্রেন্ড আম্মুর সাথে যে ফাইট হয়েছিল দুজনের মধ্যে সেটা মনে করতে থাকে, আর নিজে নিজেই পস্তাতে থাকে। ভাবতে থাকে, আমার ওই সময় মাথা গরম করাটা একেবারেই ঠিক হয়নি। মাথা গরম করে আমি আম্মুর গায়ে হাত তুলেছি, যেটা একেবারেই ভুল ছিল। আমার উচিত আম্মুর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য কারণ সাথে সাথেই আম্মুর নাম্বারে কল করে, কিন্তু তার নাম্বারটা বন্ধ ছিল। আসলে কারণ তো জানতো না যে আম্মু ইতোমধ্যে মারা গেছে, তাই কারণ ভাবতে থাকে যে আম্মু তার সাথে রাগ করেই মোবাইলটা অফ করে রেখেছে। তখনই কারণ আম্মুর নাম্বারে সরি এবং বিভিন্ন ধরনের মেসেজ লিখে সেন্ড করে দেয়। বলে, আম্মুর যখন রাগ কমবে, সে যখন মোবাইল অন করবে মেসেজগুলো সে পেয়ে যাবে। এইভাবে সে আরও মেসেজ সেন্ড করতে যাচ্ছিল। যখনই সে মেসেজ টাইপ করতে যাবে ঠিক ওই সময়টাতে কারণের ববি নামের এক বন্ধু তাকে কল করে। মেসেজ সেন্ড করার পরে কারণ ববিকে কল করে আর বলো, বারবার কেন কল করছো?
কি অবস্থা তোমার? তখনই ববি তাকে বলে, তুমি এখনই রাজু স্যারের বাসার সামনে চলে আসো। এটা শুনতেই করণ ঘাবড়ে যায় আর ভাবতে থাকে নিশ্চয়ই তার গার্লফ্রেন্ড আম্মু রাগের মাথায় তার বাবাকে সবকিছু বলে দিয়েছে, নয়তোবা রাজু স্যার অন্য কোনোভাবে তার এবং আম্মুর রিলেশনের ব্যাপারেটা জেনে গেছে। ভয়ে ভয়ে করণ সেখানে যায়। সেখানে আসার পরে ববি আর অশোক করণকে বলে, এখান থেকে দেখে বিদায় হও, সামনে যেতে যেও না। কারণ তখনও বুঝতে পারে না কেন তারা এমনটা বলছে। ঠিক তখনই কারণ আম্মুর ফটোর ভেতরে মালা দেখতে পায়, আর সেটার পরেই সে বুঝে যায় কি হয়েছে। হঠাৎ করেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কাঁদতে শুরু করে, পাগলামি শুরু করে সেখানে যাওয়ার জন্য, কিন্তু ববি আর অশোক তাকে থামায়। ববি আর অশোক করণকে বারবার বলতে থাকে, ভেতরে যাওয়া যাবে না, ভেতরে গেলেই তুমি ফেঁসে যাবে, বিপদের মুখোমুখি হবে, তার থেকে বেটার যা হবার পর হবে, তুমি এখন এখান থেকে চলো। কিন্তু করণ তার ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল প্রায়, সে জেদ করতেই থাকে যাবে। কিন্তু ববি আর অশোক তারাও তার বন্ধুকে বিপদে ফেলতে চায় না, তাই জোর করেই তাকে সেখান থেকে নিয়ে আসে। আর এই দৃশ্যটা সত্যি দেখে ফেলে। সতী মোবাইলে কল করার বাহানা করে গেটের বাইরে চলে আসে, আর সেখানে করণকে বলে, এখান থেকে চুপচাপ চলে যাও, তুমিই আম্মুর সাথে শেষবারের মতো দেখা করেছিলে, বিপদে পড়বে, ফেসে যাবে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। করণ বলে, কিন্তু আমি পুলিশে ভয় পাই না, আমি আম্মুর কিছুই করিনি, তাই পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। তখন সতী বলে, পুলিশের কিছু করতে হবে না, এই খবরটা যদি রাজু স্যার জানে তাহলে রাজু স্যার নিজেই তোমার নাম নিশানা দুটোই মিটিয়ে ফেলবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সতী অনেক কষ্ট করে করণ এবং তার বন্ধুদের সেখান থেকে পাঠিয়ে দেয়। রাতের বেলায় দেখা যায় করণ কষ্টে মদ খেয়ে নেশায় বুঁদ হয়েছিল। তার বন্ধুরা তাকে বোঝায়। করণ বলতে থাকে, আমি কেমন, আমি যাকে ভালোবাসলাম এতদিন, শেষবারের মতো তার মুখটাও আমি দেখতে পেলাম না, এটা কেমন করে হয়। তখন ববি আর অশোক তাকে বোঝায়, তুমি দেখতে চাইলেও দেখতে পারতে না, কারণ কেউ আম্মুকে খুন করার পরে তার মুখটা থেতলে দিয়েছিল, সেটা দেখে বোঝাই যাচ্ছিল না এটা আম্মু নাকি অন্য কারো লাশ। একটু পরে সতী সেখানে চলে আসে, আর সে করণকে বলে, আমি দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আম্মুর লাশটা তোমাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত দেইনি, কিন্তু আমি আম্মুর লাশের ডেড বডির ছবি তোমার কাছে নিয়ে এসেছি, ছবিটা দেখে নাও। আম্মুর ডেড বডির ছবি দেখার পরেই সে কষ্টে আরও ভেঙে পড়ে, আর ছবিটা বুকে নিয়ে সেখানেই কাঁদতে থাকে শুয়ে শুয়ে। তখনই ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজু অনেক বড়সড় একজন বিজনেসম্যান এবং তার দুটো মেয়ে ছিল। বড় মেয়ের নাম আম্মু আর ছোট মেয়ের নাম ছিল লিলি। আর রাজু তার দুই মেয়েকেই প্রচণ্ড ভালোবাসত। অন্যদিকে আডুরু গ্রাম প্রধান নাইডুর ছেলে ছিল, কারণ সে একমাত্র ছেলে থাকায় সবাই তাকে অনেক ভালোবাসত। নাইডু খুবই ভালো একজন মানুষ ছিল। সে গ্রামের সব মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতো, তাদের সব সমস্যার সমাধান করত, আর এটা রাজু রোজ দেখত। একদিন তো এক মহিলা তার মেয়েকে কাঁদতে কাঁদতে সেখানে নিয়ে আসে, আর নাইডুকে বলে, আমার মেয়ের হাজবেন্ড সন্দেহ করছে আমার মেয়ের অন্য জায়গায় অ্যাফেয়ার চলছে, আর সে আমার মেয়েকে তালাক দিতে চায়। অন্যদিকে তখনই নাইডু সেই ছেলেটিকে জিজ্ঞেস করে, পুরো ঘটনা কি, আমাকে খুলে বলো। ছেলেটি বলে, 4 বছর আগে আমার বিয়ে হয়েছিল, বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। এরপরে আমার বাবা মারা গিয়েছিল, আর আমার মা আমাদের সাথেই থাকার কথা ছিল, কিন্তু আমার স্ত্রী জেদ করে যে সে আমাদের সাথে থাকবে না, বরং সে তার বাবার বাড়িতে থাকবে। তাই আমিও বাধ্য হয়ে আমার স্ত্রীকে বাবার বাড়িতে নিয়ে আসলাম, আর অনেক কষ্টে আমি নিজেও সেখানে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আমার বন্ধু সেখানে আমাকে চাকরিও দেয়, কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি বেশ কিছুদিন হসপিটালে ছিলাম, আর তখনই আমার স্ত্রী মনে করতে থাকে হয়তোবা আমি আর কখনো পুরোপুরি সুস্থ হতে পারবো না, আমি বিয়ের জন্য বা বিবাহিত জীবনের জন্য ফিট নই। তাই আমার স্ত্রী অন্য জায়গায় চক্কর চালাতে শুরু করে। তখনই নাইডু জিজ্ঞেস করে, তোমার স্ত্রীর যে অ্যাফেয়ার চলছে এটা তোমাকে কে বলছে? তখন সেই লোকটা বলে, আমার বন্ধু অনিল বলেছে। আর এই কথা শুনতেই নাইডু সবকিছু বুঝে যায়। এদিকে অনিলও বলতে থাকে, আমি আমার বন্ধুর হসপিটালের সব বিল পরিশোধ করেছি, আর এদিকে তার স্ত্রী অন্য জায়গায় অ্যাফেয়ার চালাচ্ছে। ঠিক তখনই নাইডুর একজন লোক তাকে ইশারা করে কানে কানে বলে যে এই ছেলেটার হসপিটালের বিল আমরা পরিশোধ করছি। অনিল মিথ্যে বলছে। নাইডু অনিলকে ধমকে বসে, আর সত্যিটা কি সেটা বলতে শুরু করে। এছাড়া সেই মেয়েটিকেও সে বলে, যা সত্যি সেটা বলো। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমার হাজব্যান্ডের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন মাঝে মধ্যেই অনিল রাস্তায় আমাকে টিস করত, আর বলতো, তুমি তো তোমার হাজব্যান্ডের হসপিটালের বিলই ভরতে পারবে না, এক কাজ করো, আমার কাছে অনেক টাকা রয়েছে, এক রাত আমার সাথে থেকে যাও, এমন কি আর হবে, তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। আর তখনই আমি রেগে গিয়ে অনিলকে চর মেরে বসেছিলাম, আর সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য অনিল আমার হাজব্যান্ডের কান ভারী করছে। এরপরে নাইডু সেই লোকটাকে বলে,
তোমার স্ত্রী যা করেছে সেটা তোমার ভালোর জন্যই করেছে। সে আসলে চাইছিল না তোমার বন্ধু অনিলের এই ঘৃণিত সত্যিটা তোমার সামনে চলে আসুক, কারণ এটা তুমি জানতে পারলে তুমি অবশ্যই সুনীলকে মেরে ফেলতে, তোমার জেল হতো, সে তোমাকে হারিয়ে ফেলতো। আর এই ভয় থেকেই সে তোমার কাছে এই সত্যিটা লুকিয়েছে। তোমার স্ত্রী এখনও তোমাকে ভালোবাসে। এদিকে সুনীলও ভয় পাচ্ছিল যে তোমার স্ত্রী হয়তোবা তোমাকে সত্যিটা বলে দেবে, আর এতে করে তুমি তাকে মেরে ফেলতে পারো বা তোমার সাথে ঝগড়া লেগে যেতে পারে। আর এই জন্য এই ভয়ে সে তোমার কান ভারী করছিল, যাতে করে তুমি তাকে ছেড়ে দাও আর তোমার বন্ধু সেই সুযোগটা নিতে পারে। নাইডু বলে, এমন বিশ্বাসঘাতক বন্ধু থাকার চাইতে না থাকা অনেক বেশি ভালো। নাইডু সুনীলকে ধমকাতে থাকে, থ্রেট দিতে থাকে, আর বলে, তুমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। দ্বিতীয়বার যদি তোমাকে এই গ্রামে কখনো দেখি অথবা কোনো পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য আমি তোমাকে দেখি, তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এর কয়েকদিন পরের ঘটনা। কারণ তার বন্ধুর সাথে মার্কেটে এসেছিল, ঠিক তখনই হঠাৎ করেই তার চোখ পড়ে আম্মুর উপরে। যেখানে আম্মু মার্কেটে এসেছিল তার ছোট বোন লিলির সাথে চকলেট কেনার জন্য, কিন্তু কারণের কাছে আম্মুকেই চকলেটের মতো লাগছিল। সে এক দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরেই লিলি আর আম্মু সেখান থেকে চলে যায়। কারণ ববিকে বলে, তাড়াতাড়ি যে করেই হোক এই মেয়েটার খোঁজ নাও। এই মেয়েটা কোথায় থাকে, নাম কি? আমার ওকে অনেক ভালো লেগে গেছে। কিন্তু ববি বলে, এইসব মেয়ের পাল্লায় পড়ো না, জীবন শেষ হয়ে যাবে। সে তাকে সাহায্য করতে চায় না। তখনই কারণ চলে আসে তার আরেক বন্ধু অশোকের কাছে। আর অশোক ছোটখাটো একটা গ্যারেজে কাজ করত। অন্যদিকে সেখানে সতীও চলে আসে, আর সতী বোট চালানোর কাজ করে। অন্যদিকে ববি মাছ ধরার বিজনেস করত, আর এই জন্য অশোক এবং সতীর থেকে তার টাকা একটু বেশি। আর এখানে তারা চারজন ছিল খুব ভালো বন্ধু। অন্যদিকে কারণ কিছুই করত না, সে শুধু নিজের বাবার টাকা উড়াতো। কিন্তু তারপরও তাদের ভেতরে বন্ধুত্বটা ছিল খুবই গভীর। আর প্রথম দেখাতেই সে আম্মুকে ভালোবেসে ফেলে। এই কথাটা সে তার 3 বন্ধুকেই বলে। কিন্তু তার 3 বন্ধুই বলে, আমরা তো সেই মেয়েটাকে চিনি না, এমনকি তার নাম, বাড়ির ঠিকানা কিছুই জানি না। আমরা তোমাকে কিভাবে সাহায্য করব? কারণ বলতে থাকে, আমি যেহেতু ওকে ভালোবেসেই ফেলেছি, নিশ্চয়ই আমি ওকে আবার দেখতে পাবো। আর ঠিক তেমনই দেখা যায় কয়েকদিন পরে সত্যের বোটে আম্মু আর লীলা ওঠে। আর সেই বোটে ববি, কারণ, অশোক তারা 3 জনই চলে আসে। আর কারণ আম্মুকে দেখার পরে হতবাক হয়ে তাকিয়ে থাকে, তার রূপে মুগ্ধ হয়ে যায় সে। অন্যদিকে আম্মু আর লিলি তারা 2 জনই যাচ্ছিল বোটে করে শহরে। এদিকে আম্মুর ছোট বোন লিলি সে খেয়াল করতে থাকে যে আম্মুকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে কারণ। এটা সে আম্মুকে বলে যে এই ছেলেটা হয়তোবা তোমাকে পছন্দ করে ফেলেছে, তোমার দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়ে রয়েছে। আম্মু বলে, আমিও বিষয়টা খেয়াল করেছি, কিন্তু আমাদের পাত্তা দেয়া যাবে না। পাত্তা দিলেই গায়ের ওপরে এসে কথা বলতে শুরু করবে। এরপরেই কারণ তাদের সাথে ডিরেক্টলি কথাবার্তার মাধ্যমে ফ্লার্ট করতে থাকে। সাথী বলে, মাফ করো আমাকে, এরা 2 জনই রাজু স্যারের মেয়ে, বাদ দাও এই বিষয়টা। কিন্তু কারণ তাতেও বাধা মানে না। সে বরং রাজু স্যারের বাড়ির সামনে বসেই ফ্লার্ট করতে থাকে বিভিন্ন সময়। আম্মু এবং লিলিকে দেখার জন্য সেখানে ওয়েট করতে থাকে। আর একদিন একজন পেঁয়াজ বিক্রেতার সাথে কারণ এবং অশোক সেখানে চলে যায়। আর সেখানে বসে সে মাইকিংও করতে থাকে। একটু পরে পেঁয়াজ কেনার জন্য সেখানে আম্মুও চলে আসে। আম্মু তাকে দেখে সেখানে অবাক হয়ে যায়। এরপরেই কারণের সাথে সে মজা নিতে থাকে আর বলে, এই পেঁয়াজ বিক্রির প্রফেশনটা তোমাকে খুব ভালো মানিয়েছে। আর কখনো যদি এই ধরনের উল্টাপাল্টা কাজ করতে দেখি, ছাত্রীদের মতো এভাবে ঘুরতে দেখি, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। কারণও বলে, তোমার মতো সুন্দরী মেয়ের হাতে মারা যেতে পারলে আমার জীবন সার্থক হয়ে যাবে, মেরে ফেলো আমাকে। তোমার মতো সুন্দরী মেয়ের হাতে মরার ভাগ্যই বা কয়জনের হয়? আমি তো হেসে হেসে মারা যাব তোমার হাতে। এটা শুনে আম্মু আরও রেগে যায় আর বলে, তোমাকে গালি দিতে গেলেও আমার গালির ভান্ডার ফুরিয়ে যাবে, আমি কথাই খুঁজে পাচ্ছি না, তুমি খুবই চিপ মাইন্ডেড। আম্মু এরপরেই পিয়াজ সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় দেখা যায় আম্মু পেছনে একবার তাকায় কারণের দিকে, আর কারণ তখনই বুঝে যায় এ তো শুধু ওপর থেকেই রাগ দেখায়, ভেতর ভেতরে সেও আমাকে ভালোবাসে। এর কয়েকদিন পরে কারণ অন্য একটি গ্রামে যায় একটি কাজে, আর ঠিক তখনই দেখা যায় সেটা ছিল অনিলের গ্রাম। কারণের বাবা নাইডু অনিলকে যে অপমান করেছিল সবার সামনে, এটা সে এখনও ভুলতে পারেনি। আর সেই অপমানের বদলায় সে নিতে চেয়েছিল। আর তাই অনিল তার লোকদের দিয়ে সেখানে কারণকে পেটাতে চায়, কিন্তু কারণ একাই অনিল এবং তার লোকদের পিটিয়ে অনিলকে সেখানে শিক্ষা দিয়ে দেয়। এদিকে কারণ এখনও আম্মুর পিছু ছাড়েনি, তাকে ফলো করেই যাচ্ছিল। ঠিক তখনই একদিন কারণ আম্মুর ছোট বোন লিলির সাথে বন্ধুত্ব করে ফেলে, একটু ভাব জমিয়ে নেয়। আর এরপরে লিলিকে বলে তার বোনের সাথে নিয়ে তাকে দেখা করিয়ে দেওয়ার জন্য। লিলি যখন আম্মুকে সেখানে নিয়ে আসে,
তখন কারণ একা একাই বলতে থাকে যে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি। তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এতে যদি তোমার পরিবার রাজি না থাকে আমি তোমাকে জোর করে উঠিয়ে নিয়ে যেয়ে বিয়ে করব। আর আমি এটাও জানি যে তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করতে ভয় পাচ্ছ। কিন্তু আম্মু সেখানে কিছুই বলে না। এরপরে আম্মু সেই মিটিংয়ের পর থেকেই সে কারণের কথা ভাবতে থাকে। আর কারণের এইসব উল্টোপাল্টা কাজ আম্মুর ভালো লাগতে শুরু করে। এরপরে আরও একদিন লিলি আম্মুকে কারণের সাথে দেখা করিয়ে দেয়। আর সেই সময়ে আম্মু তার ভালোবাসার কথা তাকে জানিয়ে দেয়। এরপরেই দেখা যায় তাদের ভালোবাসার গল্প শুরু হয়। তারা একে অপরের কাছে আসতে থাকে, একে অপরের সাথে অনেক সময় কাটায়, বাইক দিয়ে ঘুরে বেড়ায়। তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন কারণ আম্মুকে তার বন্ধুর বার্থডেতে নিয়ে যায়। আর সেখানে তারা খুব ভালো করে বার্থডে সেলিব্রেট করে। আর আম্মুও কারণের সব বন্ধুদের নিজের ভাই মনে করে তাদের ট্রিট করে। একদিন রাতের বেলায় কারণের আম্মুকে দেখতে খুব ইচ্ছে করে। আর সেই রাতের বেলায় সে লুকিয়ে আম্মুর বাড়িতে চলে যায়। আসলে রাজু বিজনেসের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো। বাড়িতে থাকতো শুধুমাত্র লিলি এবং তার বড় বোন আম্মু আর তার দাদি। সেই বৃদ্ধ মহিলা তো রাত হতেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বাকি থাকতো লিলি। আর লিলির সাথেও তো কারণ আগে থেকেই ভাব জমিয়ে নিয়েছে, বন্ধুত্ব করে নিয়েছে। তাই এই বাড়িতে আসা থেকে কারণকে আর কেউ রুখতে পারে না। আর সেখানেই তারা ঘনিষ্ঠ সময় কাটায়। অনেকক্ষণ সময় কাটানোর পরে সেখান থেকে কারণ চলে আসে। আর এরপরেই একদিন দেখা যায় কারণ আম্মুকে নিয়ে একটি হোটেল রুমে চলে আসে। আর বাইরে থেকে হোটেল রুম পাহারা দেওয়ার জন্য কারণ তার 3 বন্ধুকে রেখে যায়। এদিকে অশোক আর ববির কাজ থাকায় তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কারণ আম্মুর কাছে আসার চেষ্টা করে, কিন্তু আম্মুর এটা ভালো লাগতো না। তার এটা আপত্তি ছিল। সে মানা করে, কিন্তু কারণ কথা শোনে না। আর একটা সময় সে আম্মুকে জোর করতে শুরু করে। আর এতে রেগে গিয়ে একটা সময় আম্মু কারণকে চর মেরে বসে। আর তার বিপরীতে কারণও আম্মুকে চর মেরে বসে। আর কারণ আম্মুকে বলে, তুমি যদি আমার সাথে ঘনিষ্ঠ হতে নাই চাও তাহলে আমার সাথে এখানে আসলে কেন? আর এর পরের ঘটনা আমরা সবাই জানি। আম্মুর লাশ পাওয়া যায়, যেটা সাথী দেখতে পায়। আর তার অন্তিম সংস্কারও হয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর কালী এখনও সেই কেসটা ইনভেস্টিগেশন করে যাচ্ছিল। আর ইনভেস্টিগেশন করতে করতে সে জানতে পারে আম্মুর সাথে কারণের ভালোবাসার সম্পর্ক ছিল। আর শেষবারের মতো আম্মুর সাথে কারানি দেখা করেছিল। এই জন্য সে চলে যায় কারণের বাবার কাছে, নাইডুর কাছে, এবং তাকে যেয়ে বলে, আপনার ছেলে কারণ অন্য গ্রামের রাজুর মেয়েকে খুন করেছে। এটা শুনে নাইডু হতবাক হয়ে যায়। নাইডু রেগে যায় আর বলে, আপনার কাছে কি প্রমাণ আছে? আমার ছেলে কারণ এমনটা কখনো করতেই পারে না। তখন ইন্সপেক্টর কালী বলে, ঠিক আছে, এর পরের বার যখন আমি আসব সলিড এভিডেন্স নিয়ে আসব। আর কারণকে অ্যারেস্ট করার জন্যই আসব। এরপরেই নাইডু দেখা যায় ডিএসপির কাছে চলে আসে এবং কালীর ব্যাপারে কমপ্লেন করতে থাকে যে সে প্রমাণ ছাড়া কিভাবে আমার ছেলের নামে এত বড় একটা অপবাদ দিল। গ্রামে আমার একটা মান সম্মান রয়েছে। এই কথাটা যখন গ্রামে জানাজানি হবে তখন সবাই আমার দিকে আঙুল তুলবে। পুলিশ অফিসার কালী যদি প্রমাণ উপস্থাপন করতে পারে যে আমার ছেলে কোনো মেয়েকে খুন করেছে, তাহলে পুলিশের দরকার হবে না। আমি নিজে আমার ছেলেকে জুতা মারতে মারতে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেব। কিন্তু প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমাকে বা আমার ছেলেকে আমি চাই না কেউ বিরক্ত করুক। আর এই কথাটা আপনি সেই ইন্সপেক্টরকে বলে দেবেন। এরপরে সেই ডিএসপিও বলে যে আমি দুঃখিত, সেই ইন্সপেক্টর হয়তো আপনাকে চিনতে পারেনি। আমি ওকে সাবধান করে দেব যে এর পরের বার কাউকে ইন্টারোগেশন করতে গেলে বা কারো বাড়িতে গেলে সলিড এভিডেন্স নিয়ে যেন যায়। সলিড এভিডেন্স ছাড়া যাতে এরকম কাজ সে আর কখনো না করে। এরপরেই দেখা যায় নাইডু থানা থেকে চলে যাওয়ার পরপরই সেখানে চলে আসে রাজু। আর সে ডিএসপির সাথে কিছু কথা বলে, কিন্তু কি কথা বলে সেটা আমাদের শোনানো হয় না। এদিকে কারণ যখন বাড়ি ফিরে নাইডু তাকে প্রশ্ন করে যে রাজুর বড় মেয়ে আম্মুকে কি তুমি ভালোবাসতে? কারণ বলে, হ্যাঁ, আমার ফ্যামিলি এবং বন্ধুর পরে আমি যদি আমার জীবনে কাউকে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে আম্মু। কিন্তু সেসব কথা বলে লাভ নেই, কারণ আম্মু আজ আমার জীবনে নেই। সে অতীত হয়ে গেছে আর আমি ওকে কখনো ভুলতে পারবো না। আমি আম্মুকে ভালোবাসি। আর এই কথাটা যারা জানতো তারা সবাই ভাবছে হয়তো আমি আম্মুকে খুন করেছি, কিন্তু আসল কথা হচ্ছে আমি আম্মুকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আম্মু মারা যাওয়াতে আমি নিজের জীবনের আর কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। সে জায়গায় আমি আম্মুকে খুন করার কথা কিভাবে ভাবতে পারি? এরপরেই কারণের মা তাকে ডাকে আর বলে, গত 25 বছর ধরে আমি তোমার বাবাকে কারোর সামনে মাথা নত করতে দেখিনি, কিন্তু আমি যদি তাকে কারোর সামনে তোমার জন্য মাথা নত করতে দেখি সেদিনই হবে আমার এই পৃথিবীতে শেষ দিন।
কারণ তখন ভাবতে থাকে সবাই তাকে ভুল বোঝার আগে সে নিজেই আগে আম্মুর খুনিকে খুঁজে বের করবে, আর এই জন্য সে চলে যায় রাজুর বাড়িতে। কিন্তু রাজু তাকে দেখার পরেই দরজার সামনে থেকেই বের করে দেয়। রাজু তাকে বলে, আমি তোমাদের সম্পর্কের কথা জানতে পেরেছি, আমি চাই না কোনো সিন ক্রিয়েট করতে, আমার ঘরে আরও একটা মেয়ে রয়েছে, তাই তুমি এখান থেকে চলে যাও, আমি এই কষ্টটা আর সহ্য করতে পারবো না। কথাটা শুনে কারণের খুবই কষ্ট লাগে। কারণ সেখান থেকে চলে আসলেও সে মনে মনে শপথ নেয় যে করেই হোক আম্মুর খুনিকে খুঁজে বের করতেই হবে। কেন আম্মুকে কে খুন করলো, কেনই বা খুন করলো, সেই কারণ সে খুঁজে বের করবেই। এই জন্য সে তার বন্ধু সাথীকে কল করে আর বলে আম্মুর ডেড বডির ছবিটা তাকে পাঠানোর জন্য। আম্মুর ডেড বডির ছবিটা সে খুব ভালো করে দেখে, কিন্তু তখনই তার একটু সন্দেহ হয়। কারণ আম্মু কারণকে ভালোবেসে আম্মুর কানের পেছনে তার নামের একটা ট্যাটু করেছিল, কিন্তু সেই ডেড বডিতে সেই ট্যাটুটা দেখা যাচ্ছে না। আর তখনই কারণের সন্দেহ হতে থাকে। কারণ ভাবতে থাকে এটা আমার আম্মুর লাশ হতেই পারে না, হয়তো আমার আম্মু এখনও জীবিত আছে, এটা অন্য কারো লাশ, আমি আম্মুকে খুঁজে বের করেই ছাড়ব। এইসব কিছু ভাবতে ভাবতে একটা সময় সে নদীর পাড়ে চলে আসে। সেখানে কারণ সতীর বোটের ভিতরে বসেই ছিল। ঠিক তখনই তার চোখ পড়ে বোটের ইঞ্জিনে, যেখানে বোটের ইঞ্জিনে আম্মুর ওড়নার কিছু ছেঁড়া টুকরো সেখানে বাঁধা ছিল। এরপরেই কারণ পুলিশ অফিসার কালীর সাথে দেখা করে এবং সবকিছু খুলে বলে আর বলে, আমার মনে হচ্ছে আমার বন্ধু সাথীর বোটে করেই আম্মুকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে, হয়তোবা তাকে কিডন্যাপ করা হয়েছে। পুলিশ অফিসার কালীও কারণের বন্ধুদের উপরেই সন্দেহ করতে থাকে। কিন্তু কালীর সন্দেহের কথাটা শুনে কারণ বলে, না, এটা কখনোই হতে পারে না, আমার বন্ধুরা কখনো এমনটা করতেই পারে না। তখন কালী তাকে বোঝায় যে তোমার বন্ধুরা যদি কিছু নাই জানে তাহলে সাথীর বোটে আম্মুর ওড়নার টুকরো কি করে আসলো। আর সাথী সর্বপ্রথম সেই লাশটা দেখেছে, যেটাকে আম্মুর লাশ বলা হচ্ছে। আর সাথী সর্বপ্রথম আইডেন্টিফাই করেছে যে এটা রাজুর মেয়ে আম্মু। সব কথা শোনার পরে কারণ ভাবতে থাকে তার বন্ধুদের দিকটাও একবার ভেবে দেখা উচিত। আর এই জন্য একদিন সে ববির সাথে কথা বলে রাতে। ববি যখন কারণের সন্দেহের কথা শুনতে পায়, ববি বলে, আমাকে একেবারেই সন্দেহ করো না, আমি তো আম্মুকে নিজের বোনের মতো দেখতাম, আর আম্মুর সাথে আমার কোনো শত্রুতাও ছিল না, আর সব থেকে বড় কথা আমি বোট চালাতে পারি না। কিন্তু তোমার একটা কথা মনে আছে, সাথী খুব ভালো বোট চালাতে পারত, আর এই জন্য একদিন সে আড্ডায় বলেছিল তার থেকে ভালো বোট কেউ চালাতে পারে না, আর সেই জন্য জিদ করে অশোক বোট চালানো শিখেছিল, এমনকি সাথীর সাথে বোট চালানো নিয়ে রেসও করেছিল। আর সেদিন সে সাথীকে হারিয়ে সেই রেসটা জিতেও গিয়েছিল। এছাড়া তোমার কি একদিন মনে আছে অশোক বলেছিল সে আম্মুকে আগে থেকেই চেনে, কারণ আম্মু তার স্কুলেই পড়তো, কিন্তু কিছুদিন পরে সে হায়ার স্টাডির জন্য অন্য কোথাও চলে যায়, বিদেশে চলে যায়। এছাড়া পরে কথায় কথায় আমরা জানতে পেরেছিলাম যে আম্মুকে মনে মনে পছন্দও করত অশোক, কিন্তু সে কখনো কাউকে বলতে পারেনি। এছাড়া আম্মু তাকে কখনো পাত্তা দেয়নি। আর বাকি রইল সাথীর কথা। এ তো বেচারা ছোটবেলা থেকেই বোট চালায়। এছাড়া আম্মুর বাবা রাজও তাকে অনেক উপকার করেছে। আমার মনে হয় না সাথী কখনো এই কাজটা করতে পারে। এরপরেই একদিন সাথী যখন অশোককে জিজ্ঞেস করে যে তুমি কি আম্মুকে পছন্দ করতে কিনা, অশোক বলেছিল যে হ্যাঁ, ছোটবেলায় আমি ওকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু অনেকদিন সে আমার চোখের বাইরে ছিল, আমি ওকে প্রায় ভুলেই গিয়েছিলাম। এরপরে যখন আবার দেখলাম তখন জানতে পারলাম আমার বন্ধু কারণ ওকে ভালোবাসে, আর তখন থেকেই আমি আমার ভালোবাসাকে মুছে ফেলেছি। আমি আম্মুকে নিজের বোনের মতো দেখতাম। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরও আম্মুর খুনের কোনো হদিস মিলছিল না। এরপরেই দেখা যায় ববির যে ফার্মের মালিক ছিল তার বার্থডে ছিল, আর এই জন্য সে সবাইকে নেশা করায়, মদ খাওয়ায়। সেখানে অশোককেও সে প্রচণ্ড মদ খাওয়ায়, আর একটা সময় তাকে বোটে করে কোথাও পাঠিয়ে দেয়। অশোকের যখনই জ্ঞান ফেরে, অর্থাৎ সে স্বাভাবিক হয়, সে দেখতে পায় সে তার বোটের মধ্যে শুয়ে রয়েছে, আর তার বোটটাও কোথাও এসে দাঁড়িয়ে রয়েছে এক কিনারে। আর এরপরে সে যখন বোট থেকে নামে তখনই সে দেখতে পায় সতীর পুরাতন স্যান্ডেল, আর এতে সে ভয় পেয়ে যায়। আর সেই তীরে সে সতীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অনেকটা ভেতরে চলে আসে। ঠিক তখনই সেখানে সে কিছু পুরাতন ঝুপড়ি দেখতে পায়, আর সেখানেও সে সতীর নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, আর সবগুলো ঝুপড়ি খুঁজে দেখতে থাকে। ঠিক তখনই একটা ঝুপড়ির ভেতরে দেখা যায় আম্মুকে কেউ বেঁধে রেখেছিল। আম্মুর মুখ বাধা থাকায় সে চিৎকার করতে পারছিল না, কিন্তু অশোকের ডাক শুনেই সে সামনে চলে আসে, আর অশোকও তাকে জীবিত দেখে হতবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে আম্মুকে সেখান থেকে বের করে নিয়ে আসে, আর সেখান থেকে তাকে নিয়ে চলে আসে। অন্যদিকে আম্মু এতদিন ধরে ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল।
তাই সে কিছুই বলতে পারছিল না যে আম্মুকে এখানে কে নিয়ে এসেছে। ঠিক তখনই অশোকের পেছন থেকে কেউ হামলা করে, তার মাথায় প্রচণ্ড আঘাত করে। অশোক সেখানেই পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেটা ছিল সাথী। সাথীকে দেখার পরে অশোক হতবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছো, আর আমাকেই বা কেন মারলে? সাথী অশোককে বলে, তুমি তোমার নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছো, তোমাকে কেউ এখানে আসতে বলেনি, তুমি এখানে এসে নিজের মৃত্যু ফাঁদে পা দিয়েছ। আর তখনই আম্মুর সামনেই অশোককে পেটাতে পেটাতে সেখানেই মেরে ফেলে। আর এটা দেখে চিৎকার করছিল আম্মু, কিন্তু কিছুই হচ্ছিল না, কারণ সেখানে কেউ ছিল না। এরপরেই সাথী আবারও আম্মুকে সেখানে নিয়ে আটকে রাখে একটা ঝোপড়িতে। এদিকে অশোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে কারণ তাকে খুঁজতে বের হয়। কারণ ববিকে অশোকের কথা জিজ্ঞেস করে, আর তখন ববিও বলে দেয় সেই দিন আসলে কি ঘটেছিল। সেই দিন ফার্ম হাউসে তার ওনারের জন্মদিন উপলক্ষে তারা সবাই মদ খেয়েছিল, আর ববিও অশোককে অনেক মদ খাইয়ে একটা বোটে শুইয়ে তাকে কোথাও পাঠিয়ে দিয়েছিল। আর সেটাও সে করেছিল নেশার ঘোরে। ববি বলে, আমি ভেবেছিলাম যখন অশোকের হুঁশ ফিরবে, যখন সে স্বাভাবিক হবে, তখন সে আপনা আপনি চলে আসবে, কারণ অশোক তো নিজে থেকেই বোট চালাতে পারে। আর এতে কারণ প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এমনটা কেউ করে? এখন অশোকের যদি কোনো বিপদ হয়, এমন মজা কেউ করে? আর এরপরেই কারণ অশোককে খুঁজতে বের হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও সে অশোকের কোনো হদিসই পায় না। এরপরে সে বোট নিয়ে আরও দূরে যেতে শুরু করে। আর একটা সময় হঠাৎ করেই একটা খালি বোট কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে। আশেপাশে কেউ ছিল না। কারণের একটু সন্দেহ হয়, সে সেই বোটের কাছে চলে আসে, আশপাশটা ভালো করে দেখে। ঠিক তখনই সেখানে সে সাথীর সেই জুতাটা দেখতে পায়। তাই সে অশোককে খোঁজার জন্য সেখানে চলে আসে। আর সেখানে আসার পরেই সে কিছু পুরাতন ঝাপড়ি দেখতে পায়, আর সেখানেও সে অশোককে খুঁজতে থাকে। এদিকে আম্মু অনেক ভয় পেয়ে গিয়েছিল সাথী অশোককে যেভাবে মেরে ফেলেছে সেটা দেখার পরে। আর এই জন্য আম্মু অনেক কষ্টে সেখান থেকে নিজের হাত পা খুলে বের হয়ে আসে। এদিকে সাথীও আম্মুকে ঠিকঠাকভাবে বেঁধে রাখার কথা ভুলে গিয়েছিল, কারণ সে অশোকের লাশটা লুকিয়ে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এদিকে আম্মু বুঝতে পারে সেখানে আম্মু ছাড়াও অন্য কেউ রয়েছে, আর এই জন্য সে লুকিয়ে পড়ে। কারণ আম্মু তো আর জানতো না যে কারণ তাকে খুঁজতে খুঁজতে বা অশোককে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। আম্মু ভাবতে থাকে হয়তো সেটা সাথী, নাহলে সাথীর কোনো লোক, এই জন্য সে লুকিয়ে পড়ে। কিন্তু একটু পরে দেখা যায় সাথী সত্যি সত্যি সেখানে চলে আসে। এদিকে সাথী সেই ঝুপড়িতে আসার পরে আম্মুকে খুঁজে পায় না। সে পাগলের মতো আম্মুকে আশেপাশে খুঁজতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছিল আম্মু এখান থেকে একা যেতে পারবে না, কারণ সে বোট চালাতে পারে না। এদিকে আম্মু যখন লুকিয়েছিল, হঠাৎ করেই কারণ আম্মুকে দেখে ফেলে, আর আম্মুকে সে নিজের কাছে নিয়ে নেয়। আর সাথীও তাদের দুইজনকে দেখে ফেলে। এতে সাথী প্রচণ্ড রেগে গিয়ে কারণের উপরে হামলা করতে চায়, কিন্তু কারণ তাকে সেখানেই মেরে অজ্ঞান করে ফেলে। আর আম্মুকে নিয়ে সেখান থেকে আসতে যাবে, ঠিক ওই সময়টাতে দেখা যায় পেছন থেকে সাথী কারণকে হামলা করে। সাথী হাসতে হাসতে বলতে থাকে, তোমার কি মনে হয় তুমি এখানে আসবে আর হিরোদের মতো আম্মুকে বাঁচিয়ে নিয়ে যাবে? এটা কখনোই হবে না। আম্মুকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সাথী আরও বলতে থাকে, আম্মুকে বাঁচানোর চক্করে অশোক এখানে এসে নিজের জীবন দিয়েছে, তোমাকেও সেটাই করতে হবে। আর আমি এগুলো কেন করছি সত্যিটা তোমার জানার অধিকার আছে। মারা যাবার আগে তুমি সত্যিটা জেনে নাও। বন্ধু হিসেবে আমি তোমার জন্য এতটুকু তো করতেই পারি। এরপরেই সাথী বলতে শুরু করে যে ছোটবেলা থেকেই আম্মুদের বাড়িতে সে যাওয়া আসা করত। আম্মুর বাবা রাজুর জন্য সে কত কিছু করেছে। আর ছোটবেলা থেকে আম্মুকে দেখতে দেখতে সে আম্মুকে ভালোবেসে ফেলে। এরপরে আম্মু যখন হায়ার স্টাডির জন্য বাইরে চলে যায়, তখন সাথী প্রত্যেক দিন আম্মুর কথা মনে করত। সাথী বলতে থাকে, এমন একটা দিন যায়নি, এমন একটা মুহূর্ত যায়নি যখন আমি আম্মুর কথা ভাবিনি। কিন্তু যখনই ও ফিরে আসলো, তখনই তুমি ওর পিছু লাগতে শুরু করলে। তখনই আমার মন চেয়েছিল আমি তখনই তোমাকে মেরে ফেলি, কিন্তু আমি সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যখনই হোটেল রুম থেকে তুমি আম্মুর সাথে ঝগড়া করে চলে গেলে, তখনই আমি সুযোগ পেয়ে সেই হোটেল রুমে চলে আসি। তুমি তাকে চর মারার পরে আম্মু সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল, আর সেই সুযোগ বুঝে সবার চোখের আড়ালে এই ঝুপড়িতে আমি আম্মুকে নিয়ে আসি। আর এখানে আগে থেকে আমি আরও একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম আমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য। তখনই আমি ভাবলাম আম্মু যেহেতু আমার কাছে চলেই এসেছে, এই মেয়েটাকে আমার আর প্রয়োজন নেই। তার থেকে ভালো এই মেয়েটাকে দিয়ে আমি অন্য একটা কাজে লাগাই। এরপরেই মেয়েটাকে আমি মেরে ফেলি। এরপরেই মেয়েটাকে মেরে ফেলে আম্মুর জামাকাপড় তাকে পরিয়ে দেই, আর তার জামাকাপড় আম্মুকে পরিয়ে দেই। কিন্তু এতেও আমার ভয় হচ্ছিল যে এরপরেও মেয়েটাকে দেখলে তো চিনেই ফেলবে, এই জন্য আমি মেয়েটার মুখ থেতলে দেই। আমি লাশটার এমন অবস্থা করেছিলাম যাতে করে সেই লাশটা দেখে কেউ চিনতেই না পারে। এছাড়া সেই স্বর্ণের চেনটা, আম্মুর গলার স্বর্ণের চেনটাও আমি মেয়েটার গলায় পরিয়ে দেই।
এরপরেই সেই লাশটা আমি নদীর কিনারায় এনে রেখে দেই। এরপরে সকালবেলা তো আমি নিজেই পুলিশকে কল করি, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। এছাড়া আমি এটাও নিশ্চিত করি যাতে সেই মেয়েটির পোস্টমর্টম না হয়, কারণ পোস্টমর্টম হলে আমি আগেই ধরা পড়ে যেতাম। কিন্তু এই খেলাটায় আমি একটু ভুল করে ফেলেছি। মেয়েটির ডেড বডির পাশে আমি এমন কিছু প্রমাণ রাখিনি যাতে বোঝা যায় যে সেই মেয়েটিকে তুমি খুন করেছ। এটাই ছিল আমার ভুল। আমি যদি এই কাজটা করতাম, এখন তুমি জেলখানায় থাকতে আর অশোক জীবিত থাকতো। চলো তোমাকে আরও একটা টুইস্ট বলি। আমি যখন আম্মুকে এখানে নিয়ে আসি, আমি তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম, কিন্তু আম্মু কেঁদে কেঁদে আমাকে বলেছিল সে তোমার বাচ্চার মা হতে চলেছে। আর এই কথাটাই আম্মু সেই দিন হোটেল রুমে তোমাকে বলতে চেয়েছিল, আর এই জন্যই সে সেই দিন ঘনিষ্ঠ হতে চায়নি। কিন্তু তুমি তার কথা না শুনেই তাকে চড় মেরে বসেছ। তুমি যদি সেই দিন আম্মুর কথা শুনতে, তাহলে এত কিছু হতোই না। সেই দিন যখন হোটেল রুমে আম্মু এবং কারণ দেখা করতে এসেছিল, কারণ প্রচণ্ড রেগে গিয়েছিল এই জন্য যে এর আগেও তো তারা ইন্টিমেট হয়েছে অথবা ঘনিষ্ঠ হয়েছে, তাহলে এখন কেন সে তাকে বাধা দিচ্ছে? অন্যদিকে আম্মুও চাইছিল সে যেন আগে তাকে কথাটা বলে, তারপরে যা হওয়ার হবে। কিন্তু দুজনের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়। সাথী বলে, যখন আমি জানতে পেরেছি তুমি আমার আম্মুকে আগেই নষ্ট করে ফেলেছ, ও আর ভার্জিন নেই, তখন আমি ওর সাথে কিছুই করিনি, বরঞ্চ ওকে এখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত করে মেরে ফেলার জন্য ফেলে রেখেছিলাম। এই সব কিছু শোনার পরে কারণ প্রচণ্ড রেগে যায়, আর অবশেষে একটা সময় সে সতীর উপরে হামলা করে বসে। দুইজনের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট হয়, কেউ কাউকে হারাতে পারছিল না। কারণ যখন কোনোভাবেই সতীর সাথে পেরে উঠছিল না, ঠিক ওই সময়টাতে সেখানে পুলিশ অফিসার কালী চলে আসে। আসলে কালী কারণের বন্ধুদের উপরে নজর রাখছিল, সে তাদের সন্দেহ করছিল, আর এই জন্য সে পিছু করতে করতে এখানে পৌঁছে যায়, আর অবশেষে সে সাথীকে অ্যারেস্ট করে নেয়। এরপরেই কারণ এবং আম্মুকে রাজুর কাছে নিয়ে আসে, আর সেখানে দেখা যায় নাইডু এসেছিল। আসলে কারণ এক রাত বাড়ি ফেরেনি, এই জন্য নাইডু ভেবেছিল তার ছেলেকে রাজু হয়তো কিছু করেছে, এই জন্য রাজুর সাথে সে ঝগড়া করতে এসেছিল। কিন্তু সেই পুলিশ অফিসার কালী তাদেরকে ঠিক সময় সেখানে নিয়ে আসে। রাজু সবকিছু শোনার পরে, সব সত্যি জানার পরে পুলিশ অফিসার কালীকে বলে, তুমি তো এখন জানোই সাথীর সাথে কী করতে হবে। ওকে এমন সাজা দাও, এমন ব্যবস্থা করো যেন ও এই জীবনে আর দ্বিতীয়বার জেলখানার বাইরে আসতে না পারে। অন্যদিকে নাইডু তার ছেলেকে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছিলাম। রাজুও বলে, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, তাই আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।